তো টাকা দিতে পারবে না, আমার খুশি করো, মানে অন্য ধরনের কথা বলছে। এখন এইগুলো তো আমি বলতে পারতেছি না, মানে হাসতে হাসতে বলতে আছে আমি আসি না, আমার খুশি করলে তো হয়ে যায়। তারপর আমি বলছি স্যার আমি তো আপনি তো আমার বাবার সমতুল্য, আপনি এই ধরনের কথা কিভাবে বললেন। পরে আমি আমার আম্মাকে জানাইছি, জানানোর পর আমার আম্মা বলতেছে তোরই তো ভুল, তুই এই স্যারের কাছে কেন নেছো। আমার বিয়ে হয়েছে 2023 সালে, 26-এ 2023 সালে মার্চ মাসে। তো আমরা রিলেশন করেই বিয়ে করছি, করার পর আমার মাঝেই আমার শাশুড়ির সাথে কথা বলছে, পরে ঝামেলা মিটমাট হয়ে গেছে। তো আমার উঠে এনেছে, নেওয়ার পর ছেলে যা যা দাবি করছে সবকিছু দেওয়া হয়েছে পর আমার স্বামী ঢাকা চাকরি করতে। তো সে আমার শাশুড়ি বলতেছে ঢাকা থাকা লাগবে না, দেশে চলে আসে। আসার পর সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছে। আসার পর আমাকে বলতেছে 2 লাখ টাকা দে। তো আমি বলছি যে তোমার তো দেওয়া হয়েছে, তো এখন আমার টাকা তো আমার বাবা নাই, তো এতগুলো টাকা তো দেওয়া সম্ভব না। বলতেছে তোমার যে জমি আছে জমি বিক্রি করে টাকা দে, নয় তোর এই সংসার টিকবে না। পরে আমার শাশুড়িকে জানাইছি, সে সেই একই কথা বলতে আছে যে আমার ছেলে কি তোমার সারা জীবন বসাই খাওয়াইবে, তো টাকা যদি না এনে দাও তাহলে তো এই সংসারে তুমি টিকবে না। পরে আমি সবকিছু আমার মাকে জানাইছি, জানানোর পর সে যে কথা বলছে, কিন্তু কোনো কাজ হয় নাই। দিনের পর দিন তারা আমাকে টর্চার করছে, আমার ননদ, আমার শাশুড়ি আর আমার স্বামী। মানে দিনের পর দিন এরকম টর্চার করার পর আমি ব্র্যাক অফিসে গেছি আইন সহায়তার জন্য। যাওয়ার পর তারা একটা সালিশি করছে যৌতুকের জন্য। সে কাগজটা আমার কাছে এখন পর্যন্ত আছে। এরপর সেখান থেকে মিটমাট করে দিয়েছে, কিছুদিন ভালো ছিলাম। থাকার পর ওই ছেলে আবার শুরু করে দিয়েছে যে টাকা দে, টাকা না দিলে তোর এখানে রাখা হইবে না, টাকা না দিলে তোর এখানে রাখা হইবে না। তো অনেক চেষ্টা করছি থাকার জন্য, কিন্তু কোনোভাবেই পারিনি। সে এক পর্যায়ে আমাকে এইভাবে আহত করছে। করার পর আমি কোনো উপায় না পেয়ে থানায় গেছি। যাওয়ার পর থানা থেকে বলা হয়েছে যে তুমি নারী শিশু করে মামলা দাও। তারপর আমি সুবিচার পাওয়ার জন্য পটুয়াখালী নারী শিশু কোর্টে মামলা দিয়েছি। দেওয়ার পর তদন্তের রিপোর্টটা আনছি খেপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আনোয়ার স্যারের কাছে, যেহেতু ওই স্কুল থেকে আমি এসএসসি পাস করছি, ওইখানে আমার শৈশব কাটছে। তো স্যারকে আমি চিনি, স্যারের কাছে যেয়ে বলছি যে স্যার আপনার কাছে তো আমি তদন্তের রিপোর্ট আনছি, তো এই ঘটনা সবকিছু তাকে আমি দেখাইছি। দেখানোর পর সে আমাকে বলতে আসছে যে ও ছেলের সাথে তোমার থাকা লাগবে না, তুমি তোমার কিছু টাকা দিয়ে দেবে তারা, তো সেই টাকা নিয়ে তুমি চলে যাও, তুমি তো পড়াশোনা করো, তোমার ভবিষ্যতে একটা কাজ হইবে। পরে আমি বললাম স্যার আমি যেহেতু পড়াশোনা মেয়ে, আমি ডিভোর্সের মতো কালির দাগ আমার গায়ে না লাগলেই তো ভালো। সে এরপর কি বললো, আমার হাজব্যান্ডের ছবি দেখতে চাইছে। সে চিন্তা করছে আমি হয়তো তার কথা রেকর্ড করতে পারি, এই জন্য আমার ফোনটা আগে নিয়ে এনেছে। নেওয়ার পর বলতে আছে তোমার জন্য তো আমি আছি, কিছু টাকার কথা বলছে, যে তদন্তের যে রিপোর্টটা আমার পক্ষে দেবে, এই জন্য টাকার কথা বলছে। বলার পর আমি বলছি যে স্যার আমার বাবা নাই, আমি এতগুলো টাকা কিভাবে আপনাকে দিব। তখন সে কি করছে, হাসতে স্যার বলতে আছে আমি আসি না, আমার খুশি করলে তো হয়ে যায়। তারপর আমি বলছি স্যার আপনি তো আমার বাবার সমতুল্য, আপনি এই ধরনের কথা কিভাবে বললেন। পরে আমি আমার আম্মাকে জানাইছি, জানানোর পর আমার আম্মা বলতেছে তোরই তো ভুল, তুই এই স্যারের কাছে কেন নেছো। আমার তো বিশ্বাস ছিল যে এখানে আমার শৈশব কাছে, যেখান থেকে আমি এসএসসি পাস করছি, অবশ্যই রিপোর্টটা আমার পক্ষে দেবে, আর সবকিছু সত্যতা যাচাই করেই তো দেবে, পক্ষ তো বিপক্ষ নাই, যেটা সত্যি সেটাই দেবে। সে কি করছে, ওদের থেকে টাকা খেয়ে যে 3 লাখ টাকা দিতে চাইছিল, ওই 3 লাখ টাকা সে খাইয়ে তারপর আমার বিরুদ্ধে কি রিপোর্টটা দিয়ে দিয়েছে যে আমি নাকি আমার বাবার বাড়িতে ছিলাম, ছেলের নিয়ে ঘর জামাই, কিন্তু কখনোই আমি ঘর জামাই ছিলাম না, আর আমি নাকি আমার শ্বশুর বাড়ি কখনোই ছিলাম না। তাহলে এই যে আমি সংসারাদি করছি, এইগুলো কিভাবে হইলে, এগুলো তো আমার শ্বশুর বিয়ের ছবি। এই কর্মের পর যখন ওই রিপোর্টটা আমি পটুয়াখালী কোর্টে নিয়েছি, নেওয়ার পর জজ স্যার দেখছে, দেখার পর বলছে তোমার বিরুদ্ধে রিপোর্টটা দিচ্ছে কেন। তখন বলছে স্যার তাকে শোকাজ করেন এই জায়গায়, আমি সামনাসামনি তার কথা বলি, আমার সাক্ষীরা কিভাবে সাক্ষী দিচ্ছে আর সে এখানে কি রিপোর্ট লিখছে। আমার আম্মা বলছে এবং আরো যারা সাক্ষী ছিল তারা বলছে যে ওই ছেলে যৌতুকের জন্য আমাকে টর্চার করে। এই পরবর্তীতে যখন এই রিপোর্টটা দিয়েছে, ওই রিপোর্টটা দেখি আর কি জজ স্যার আমার কেসটা খারিজ করে দিয়েছে।
সে তো বোঝা উচিত ছিল জজের যে আমি একটা পড়াশোনা মেয়ে, যদি আমার কেসটা খারিজ করে দেয় তাহলে আমি কোন জায়গায় যাই দাঁড়াই। যেদিন কেসটা খারিজ করে দিয়েছে সেই একই দিনই ওই ছেলে আমাকে ডিভোর্স দিয়েছে।